গুড মর্নিং। এর আগের দিন যতটা ক্লাস হয়েছিল ত্বরণ মন্দন থেকে, আজকে তারপর থেকে শুরু হবে। ওখানে বেশ কয়েকটা প্রশ্ন ছিল, যেমন সমদ্রুতি, সমবেগ, সমত্বরণ, সমমন্দন, এগুলো যখন পড়ানো হয় তখন এখানে প্রশ্ন, একটা ভালো প্রশ্ন, যেমন সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন নাও হতে পারে, বা সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, দুটো দুই রকমই হতে পারে। এবার কেন হচ্ছে সেটা আগে বলা ছিল, যে দ্রুতি বলতে আমরা কি বুঝবো। দ্রুতি বলতে দ্রুতি সমান ছিল অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা ছিল দ্রুতি। তাহলে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে বলা হবে দ্রুতি। এবার যদি বলি সমদ্রুতি, সমদ্রুতি বলেছিলাম যে সমান সময়ের ব্যবধানে যদি সমান সময়ে সমান অতিক্রান্ত দূরত্ব হয় তাহলে সেটাকে আমরা বলবো দ্রুতি। এবার যেহেতু অতিক্রান্ত দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই, এখানে যদি এরকম বোঝানো হয়, ধরুন আমি যেটা বেগ আর এটা হচ্ছে দ্রুতি, যেহেতু দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নেই তার জন্য যে কোনো দিকেও হতে পারে, যে একবার ওইদিকে একবার নিচের দিকে, আবার নিচে আবার উপরে, কিন্তু বেগ হচ্ছে একটা নির্দিষ্ট দিক বরাবর। এবার এখানে সমান সময়ের ব্যবধানে, ধরুন যে 1 সেকেন্ডে অতটা গেল, পরের সেকেন্ডে এতটা গেল, তার মানে সমান সময়ের ব্যবধানে ও সমান পরিমাণের দূরত্ব অতিক্রম করছে, কিন্তু ওই দূরত্বটা, অতিক্রান্ত দূরত্বটা সরণের সাথে সমান নয়। সরণটা কোনটা? এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার রাস্তা, তাহলে এইটুকু হচ্ছে তার সরণ আর এইটুকু হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। যেহেতু অতিক্রান্ত দূরত্ব আলাদা, সরণ আলাদা, তার জন্য বলা যেতে পারে যে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এরপরে এরকম প্রশ্ন হবে যে কোন বস্তুর বেগ কি শূন্য হতে পারে? কোন গতিশীল বস্তুর বেগ কি শূন্য হতে পারে? ধর নাও বেগ সমান জানবো এবার, তাহলে বেগ সমান কি? সরণ বাই সময়। এবার সরণ সমান কি বললাম? সরণ সমান হচ্ছে এক বিন্দু থেকে অন্য বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। ধর নাও এই বিন্দু থেকে এই বিন্দুর সরলরৈখিক দূরত্ব, তাহলে এটা হচ্ছে তার সরণ, কিন্তু এখান থেকে যদি এইভাবে যায় তাহলে সেটা তার অতিক্রান্ত দূরত্ব। এবার ধরে নাও যে কোনো ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বৃত্তাকার পথ বরাবর পুনরায় ফিরে প্রথম বিন্দুতে যদি ফিরে আসে, যে এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে ঘুরে আবার এই বিন্দুতেই ফিরে এলো, তাহলে তার সরণ কি হবে? কারণ এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসছে, তাহলে তার সরণ শূন্য। তাহলে তার সরণ শূন্য। তার মানে হচ্ছে কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি কোন বৃত্তাকার পথের যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে তার সরণ শূন্য। তবে সরণ যদি শূন্য হয় তাহলে শূন্যকে যে কোনো কিছু দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটা কি হবে? শূন্য হবে। তার জন্য কোন গতিশীল বস্তুর বেগ শূন্য হতে পারে, কিন্তু কোন গতিশীল বস্তুর দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। দ্রুতি সমান কি দেখলাম? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে দেখো যে এখান থেকে যাত্রা শুরু করে এত দূর অব্দি এসছে, তার মানে বৃত্তের পরিধি 2πr, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি, কিন্তু সরণ কি পাচ্ছি? শূন্য পাচ্ছি। তার জন্য বেগ শূন্য হতে পারে, কিন্তু দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে কোন বস্তুর গড় দ্রুতি শূন্য নয় কিন্তু গড় বেগ শূন্য হতে পারে। তাহলে একই রকমের জিনিস, যে প্রথমে বস্তুটি এখান থেকে এই বিন্দুতে গেল, তারপরে আবার এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে ফিরে এলো। তাহলে এখানে যদি এরকম বলি যে এর থেকে বি বিন্দুতে গেল, বি থেকে আবার এই বিন্দুতে এলো, তাহলে তার সরণ কত? শূন্য। যেহেতু এই বিন্দুতে চলে আসছে, মানে তার প্রথম প্রাথমিক স্থান আর অন্তিম স্থান কত? এ, তার জন্য তার সরণ শূন্য, কিন্তু তার বেগ অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট পথ বরাবর থাকছে, তার জন্য
তার গড় দ্রুতি শূন্য নয়, কিন্তু গড় বেগ শূন্য হবে। উদাহরণের মধ্যে যদি বলি তাহলে এটা গেল +5 মিটার। +5 মিটার মানে হচ্ছে 5 মিটার গেল, -5 মিটার মানে 5 মিটার আবার চলে গেল। তার মানে এটা বাই সময়, সময় প্রথমে লাগলো 5 সেকেন্ড, পরে আবার 5 সেকেন্ড, তাহলে 5 আর এটা প্লাস মাইনাস মিলে কি হয়ে যাবে 0 বাই 10 সেকেন্ড, তাহলে 0। তাহলে এটার গড় বেগ বা যদি এরকম 2 দিয়ে যদি ভাগ করি, যে প্রথম সেকেন্ড 1 + 1 গড় 2 সেকেন্ড বা গড় 10 সেকেন্ড যাই হোক না কেন, তাহলে গড় সেকেন্ড 10 সেকেন্ড, 0 বাই 10 সেকেন্ড, তার মানে হচ্ছে 0। তাহলে গড় বেগ 0, কিন্তু গড় দ্রুতি বলতে +5 মিটার। এখানে নির্দিষ্ট দিক থাকবে না, এখানে দিক আছে, একদিকে গেল তারপরে অন্যদিকে আবার ফিরে এলো, কিন্তু এখানে যেহেতু দিক নেই তার জন্য এটা +5 মিটারই হয়ে যাবে। এখানে যদি আমি প্লাস দিতাম, কিন্তু এখানে দিকের যেহেতু পরিবর্তন হচ্ছে তার জন্য এখানে আবার 0ই হতো, কিন্তু এখানে দিকের বলে কোনো কিছু নেই, যে কোনো দিকে হতে পারে, তার জন্য 5 5 10 হয়ে যাবে, তার জন্য এর একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে এটা সাধারণভাবে যদি এরকম বলি যে যদি সরণ ঘটে মানে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় তাহলে সেটা হচ্ছে সরণ, আর যদি সেই বিন্দুতেই ফিরে আসে তাহলে সরণ সেখানে 0, আর অতিক্রান্ত দূরত্ব যেদিকে যাক না কেন অতিক্রান্ত দূরত্বের একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে অতিক্রান্ত দূরত্বের যদি মান থাকে তাহলে দ্রুতির একটা মান থাকবে, অতএব গড় দ্রুতির মান কখনো 0 হবে না। আর সরণের মান যেহেতু 0 তার জন্য গড় বেগের মান 0, তার জন্য গড় বেগ 0 হতে পারে আর গড় দ্রুতি 0 হতে পারে না। এরকম একটা প্রশ্ন আছে যে কোনো বস্তুতে বেগ যদি 0 হয়ে যায় তাহলে তার মধ্যে কি ত্বরণ থাকবে? এবার হচ্ছে যে কোনো বস্তুকে আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে সরিয়ে দিলাম, তাহলে যত উপরে উঠতে থাকবে তার বেগ কমতে থাকবে, তার বেগ কমতে থাকবে, যত উপরে উঠবে তার বেগ কমতে 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 একসময় কি হয়ে যাবে বস্তুটা এসে দাঁড়িয়ে গেল। তারপরে কি করলো, তারপরে আবার নিচের দিকে পড়তে শুরু করলো। তার মানে হচ্ছে যেখান থেকে বেগ আমি কি করলাম বেশি বেগ দিয়ে ছাড়লাম উপরের দিকে, বেগ কমতে 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 একসময় কি হয়ে গেল বেগ 0, একসময় এখানে এসে কি হয়ে গেল বেগ 0। কিন্তু তার মধ্যে যেহেতু দেখো পৃথিবীর প্রতি যেটা টান আছে অভিকর্ষজ ত্বরণ, সেই অভিকর্ষজ ত্বরণ কিন্তু তখনও তার মধ্যে উপস্থিত আছে। অভিকর্ষজ ত্বরণ উপস্থিত থাকার জন্য সেটা আবার পৃথিবীর দিকে নেমে আসবে। তার জন্য বলা যাবে যে কোনো বস্তুর বেগ 0 হতে পারে, কারণ উপরে উঠতে উঠতে তার কি হচ্ছে বেগ কমছে, একসময় 0। তাহলে কোনো বস্তুর বেগ 0 হতে পারে, কিন্তু তার মধ্যে ত্বরণ সর্বদা উপস্থিত থাকে, আর সেই ত্বরণটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো বস্তুর বেগ 0 ত্বরণ থাকতে পারে। এবার আমরা জানবো ত্বরণের এককে, ত্বরণ প্রত্যেকটার একক যেগুলো আছে সেগুলো, যেগুলো মনে হয় শুধু এর বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব আর সরণেরই বলেছিলাম, বেগের ক্ষেত্রে বলিনি, দ্রুতির ক্ষেত্রে বলিনি, বলেছিলাম। তাহলে বেগের একক, বেগের ও দ্রুতির একক, দ্রুতির একক হবে সিজিএস, একক হবে সেমি পার সেকেন্ড, আর এসআই একক হবে মিটার পার সেকেন্ড। একই রকম ভাবে ত্বরণ ও মন্দনের একক হবে সিজিএস এ সেমি পার সেকেন্ড স্কয়ার, আর এসআই হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বেগের ও দ্রুতির একক সিজিএস এর সেমি পার সেকেন্ড স্কয়ার আর এসআই মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ ও মন্দনের সেমি পার বেগের ও ত্বরণের একক সেমি পার সেকেন্ড আর এসআই একক মিটার পার সেকেন্ড। ত্বরণ ও মন্দনের একক সেমি পার সেকেন্ড স্কয়ার আর এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে স্কয়ার কথাটা দুইবার কেন আছে, মানে সেকেন্ড কথাটা দুইবার আছে, যেটাকে ভাঙি তাহলে এরকম চলে আসবে সেমি পার সেকেন্ড গুণিত সেকেন্ড, তার মানে সেকেন্ড দুইবার আছে।
তাহলে প্রশ্নটা এখানে যে ত্বরণ বা মন্দনের এককে সেকেন্ড কথাটি দুইবার কেন এসেছে, বা সেকেন্ড কথাটি দুইবার কেন ব্যবহার করা হয়েছে। তাহলে সেকেন্ড কথাটি, তাহলে সেমি পার সেকেন্ড স্কয়ার। সিরিয়াস একক। এবার যদি আমরা ত্বরণকে ভাঙি, ত্বরণকে যদি ভাঙা হয় তাহলে কি পাবো? বেগ বাই সময়। তাহলে যদি এটাকে আমি আরো ভাঙি তাহলে এটা পাবো বেগ বাই 1 গুণিত 1 বাই সময়। তাহলে বেগকে যদি আবার ভাঙতে চাই তাহলে বেগ সমান কি পাবো? সরণ বাই সময় গুণিত 1 বাই সময়। তাহলে এখান থেকে দেখো যে সরণ যেটা আছে তারপরে সময়, সময় একবার বেগ বোঝানোর জন্য আর একবার ত্বরণ বোঝানোর জন্য বা বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। তাহলে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুইবার ব্যবহার করা হয়েছে, একবার বেগ বোঝাবার জন্য আর একবার বেগের পরিবর্তনের হার বোঝাবার জন্য। এখানে সেমি সরণ, সরণের একক সেন্টিমিটার, সেকেন্ডের একক একটা এস, আর একটা সেকেন্ডের একক আর একটা এস, তার জন্য এটা সেকেন্ড স্কয়ার। বা এটা যদি আরেকটু লিখি তাহলে হয়ে যাবে সরণ বাই সময়ের স্কয়ার। তাহলে সরণ বাই সময়ের স্কয়ার হচ্ছে এটা ত্বরণের একক। তাহলে এখান থেকে বোঝা গেল যে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুইবার ব্যবহার করা হয়েছে কেন। এরপরে আসবো মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হবে কেন। তাহলে মন্দন তখন কি ছিল? সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার, মানে বেগের মান কমছে, তাহলে সেটাকে মন্দন বলছিলাম। আর ত্বরণ ছিল সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তাহলে একটা যদি বৃদ্ধি হয় তাহলে একটা যদি হ্রাস হয় তাহলে একটাকে অপরটাকে কি বলতে পারবো? ঋণাত্মক বলতে পারবো। তার জন্য আমরা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলতে পারবো। এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে নিউটনের সম্পর্কে। এবার যে নিউটনের কত রকমের গতিসূত্র আছে। সাধারণত নিউটনের তিনটি গতিসূত্র আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্র কি? তাহলে প্রথম গতিসূত্র হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে, এখানে প্রথমে বলে দিয়েছে না হলে। তাহলে বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটবে। তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারছি সেটা আমরা জানবো আজকে। তাহলে প্রথম গতিসূত্র আরেকবার, যে কোনো বস্তুর ভরবেগের বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে বাইরে থেকে কোনো কিছু প্রযুক্ত হচ্ছে বলে এরকম ঘটছে, তাহলে সেখান থেকে আমরা ধারণা পাচ্ছি বলের, সেখান থেকে ধারণা পাওয়া যাচ্ছে বলের। আর বলের সাথে সাথে আরেকটা জিনিসের ধারণা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে স্থির থাকা না হলে গতিশীল থাকা। তাহলে সেই ধর্মটাকে বলা হচ্ছে জাড্য। তাহলে বল কাকে বলবো? বল বলা হবে বাইরে থেকে যা প্রয়োগ করে, কোন বস্তুর উপরে বাইরে থেকে যা প্রয়োগ করে সচল বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, আর কোন বস্তুর বেগ আকার আকৃতি পরিবর্তন করাকে বলা হবে বল। তাহলে বল কাকে বলা হলো? বাইরে থেকে যা প্রয়োগ করে কোন স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, আবার গতিশীল বস্তুর দিক পরিবর্তন, কোন বস্তুর আকার আকৃতি পরিবর্তন করাকে বলা হবে বল। যেমন সাধারণভাবে যে কোনো বল ছুটে আসছে তোমার দিকে, তুমি পা দিয়ে কি করলে?
থামিয়ে দিলে, তাহলে তাকে কি করলে, বল প্রয়োগ করলে বলে সেটা কি হলো, স্থির হয়ে গেল। তাহলে গতিশীল বস্তুকে স্থির করে দিলে। কোন ফুটবলকে তুমি একটা কিক করলে, তাহলে ফুটবলটা এখান থেকে অনেক দূরে গিয়ে পড়লো, তাহলে সেটা কি হলো, গতিশীল হয়ে গেল। তাহলে স্থির বস্তুকে গতিশীল করে দিলে। তাছাড়া কোন বস্তুর দিক পরিবর্তন করতে, এদিক থেকে তোমাকে কেউ বল দিল, তুমি ওইদিকে পাঠিয়ে দিলে, তাহলে তার দিক পরিবর্তন করে দিলে। আর কোন বস্তুর আকার আকৃতি পরিবর্তন করা, যেমন কোন একটা বেলুনকে ধরে যদি চাপতে থাকো, তাহলে কি হবে, তার আকার আকৃতি ছোট হতে থাকবে। তাহলে সবকিছুই হচ্ছে বলের দ্বারা। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে জাড্য। জাড্য কাকে বলবো? জাড্য বলা হবে যে ধর্মের জন্য কোন বস্তু তা স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। যে ধর্মের জন্য কোন বস্তু তার স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। যেমন জাড্য দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য কাকে বলবো? যে ধর্মের জন্য কোন বস্তু তার স্থির অবস্থার পরিবর্তনকে বাধা দেয়। যেমন উদাহরণস্বরূপ এরকম বলা যায় যে থেমে থাকা বাস হঠাৎ যদি চলতে শুরু করে, তাহলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন? তাহলে এখানে দেখো, ধরো যেটা বাসের সিট আছে, এখানে একজন বসে আছেন, তাহলে যখন বাসের সাথে লাগা অংশ, ধরো যে বাসের দিকে চলতে শুরু করলো, তাহলে বাসের সাথে সংলগ্ন অংশ সবটাই গতিশীল হয়ে গেল, কিন্তু এই অংশটা যেটা আছে, যেটা বাসের সাথে লেগে নেই, এটা কি হলো, স্থির থাকতে চাইছে। তাহলে স্থির থাকার জন্য কি করবে, পিছনের দিকে হেলে পড়বে। তাহলে প্রথমে যেহেতু বাসটা স্থির ছিল, তখন শরীরটাও স্থির ছিল। হঠাৎ করে বাস চলতে শুরু করলো, তার মানে এটা চলতে শুরু করলো, কিন্তু এটা কি থাকতে চাইছে, স্থির থাকতে চাইছে। তাহলে এই স্থির থাকার জন্য সে কি করে, পিছনের দিকে হেলে পড়ে। তাছাড়া হঠাৎ যদি পরেরটা উদাহরণ দিই, যে গতিজাড্য কাকে বলবো? গতিজাড্য বলা হবে যে ধর্মের জন্য কোন বস্তু তার গতীয় ধর্মকে বজায় রাখতে চায় বা গতীয় ধর্মের পরিবর্তনকে বাধা দেয়। যেমন চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? কারণ হচ্ছে যে যখন চলন্ত ছিল তখন শরীরটাও চলন্ত ছিল, পুরো বডিটা চলন্ত অবস্থায় ছিল, কিন্তু যখন ব্রেক করলো তখন এই অংশটা থেমে গেল, মানে গাড়ি এটা অংশটাও থেমে গেল, যেটা গাড়ি সংলগ্ন আছে, কিন্তু এই অংশটা তো গাড়ি সংলগ্ন নেই, সেটা কি করবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। তাছাড়া আর এরকম উদাহরণ আছে, যেমন সুইচ বন্ধ করে দেওয়ার পরও ফ্যান চলতে থাকে কেন, ফ্যান ঘুরতে থাকে কেন? কারণ হচ্ছে যে যখন ফ্যানটা ঘুরছিল তার মধ্যে কি ছিল, গতিজাড্য ছিল। সুইচ বন্ধ করে দিলাম, কিন্তু গতিজাড্যের জন্য কি করতে থাকলো, ঘুরতে থাকলো। তাহলে এই সমস্ত উদাহরণগুলো অবশ্যই করে আসবে। তাহলে প্রত্যেকটা জাড্যে কমপক্ষে 5টা করে উদাহরণ অবশ্যই দেখবে।